হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11, আমরা লাস্ট দুটো ভিডিওতে বার্নৌলি উপপাদ্যের দুটো প্রয়োগ দেখেছিলাম। প্রথম দেখেছিলাম টরিসেলির উপপাদ্য প্রমাণটা, তারপর দেখেছিলাম ভেন্টিলিমিটার নামক একটা যন্ত্র যার সাহায্যে তরল প্রবাহের হার কিন্তু নির্ণয় করা যায়। এইবারে আমরা এই ভিডিওতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে থার্ড অ্যাপ্লিকেশন, যেটাকে আমরা বলি পিটোট নল। এটাও একটা যন্ত্র, পিটোট নল, যাকে আমরা ইংলিশে বলি পিটোট টিউব। তো অ্যানুয়াল এক্সামিনেশনে সেরকম ভাবে এখন অব্দি আসেনি, কিন্তু আসতে পারে। তো এইটাও কিন্তু বার্নৌলি নীতি কিংবা বার্নৌলি উপপাদ্য প্রয়োগ করে কিন্তু আমরা অ্যানালাইসিস করতে পারবো, এবং এরও কাজ হচ্ছে সে একই, অর্থাৎ তরল প্রবাহের হার নির্ণয়ের সাহায্যে করা হয়। তো দেখতে কেমন না, একটা প্রশস্ত একটু বড় কাঁচের নল থাকবে। সাপোজ আমি একটু বড় করে আঁকছি। এই নলে সঙ্গে সরু নল, তোমরা স্কেল নিয়ে ড্র করবে, এরকম সরু নল। এর ভেতরেই তরল আছে, আবার একই রকমই আর একটা নল, কিন্তু একটা ব্যাপার রয়েছে, সেটা বলি। এটা বাঁকানো নল, একই রকমই নল কিন্তু বাঁকানো নল, অর্থাৎ এইরকম নল। এরকম নল তোমরা বইতেও দেখতে পারো, ডায়াগ্রাম 553 পেজে। এর নাম রয়েছে এ, বি, এটা ডি রয়েছে, এটা সি, এটা ই। ধরো নলটা এরকম রয়েছে, আর তরলটা এই ক্ষেত্রে সাপোজ এই অবধি উঠেছে, আর এই ক্ষেত্রে তরলটা বেশি উঠেছে, কেন সেটা বলবো। আর বুঝতেই পারছো দুজনের মধ্যে একটা উচ্চতার গ্যাপ থাকছে, অর্থাৎ পার্থক্য থাকছে, তার মানে চাপের পার্থক্য থাকছে। তো এরকমই রয়েছে, তোমরা দেখতে পারো। এইবারে এই যে তরল প্রবাহ রয়েছে, তোমরা বইতে ডায়াগ্রামে দেখবে। তো তরল প্রবাহ দিকটা হচ্ছে এই বরাবর। তো এটা হচ্ছে তরল প্রবাহের দিক। কিভাবে এই ক্ষেত্রে বার্নৌলি উপপাদ্য প্রয়োগ করব সেটা এবারে আমরা দেখব। তো তোমরা একটু লক্ষ্য করে দেখো, বি বিন্দুতে যা চাপ রয়েছে, তরলের মধ্যে এটা রয়েছে, বি বিন্দুতে চাপ রয়েছে। তো লক্ষ্য করে দেখবে ডি বিন্দুতে এই যে তরলের প্রবাহের দিক, তার সঙ্গে এই দিকটা লম্বভাবে রয়েছে। তার মানে এই ক্ষেত্রে তরলের যে বেগ এই ডি বিন্দুতে শূন্য হবে, অর্থাৎ ভিডি ইকুয়ালস টু শূন্য হবে, যেহেতু লম্বভাবে রয়েছে। তার মানে গতিশক্তি নেই, অর্থাৎ শূন্য। তার মানে পুরো শক্তিটা স্থির শক্তি। সেই জন্য দেখো তরল এখানে কিন্তু বেশি উচ্চতায় উঠেছে। তো জানো স্থির শক্তি সমান mgh, ওই জন্য দেখো বেশি উচ্চতায় উঠেছে। তুলনামূলকভাবে এই ক্ষেত্রে কম উচ্চতা উঠেছে, কিন্তু কারণ এই ক্ষেত্রে বেগ কিন্তু শূন্য না। তো এইখানে বেগ আমরা ধরলাম v। b এবং d দুটোই দেখো অনুভূমিক তলে রয়েছে, একই অনুভূমিক তলে রয়েছে, তাহলে উচ্চতা দুটোরই একই। তাহলে বার্নৌলির উপপাদ্যতে মনে করে দেখো, বেগ শীর্ষ ছিল এটা, আর চাপ শীর্ষ ছিল, আর একটা উচ্চতা শীর্ষ ছিল, সেইটা ছিল কি না ধ্রুবক। এইবারে বাম পক্ষ যখন আমি বি বিন্দুতে বসাবো, তাহলে বি বিন্দুর বেগ যদি আমি ভি ধরি, তাহলে এটা তো লিখতেই পারবো। আর এই বিন্দুর আমি চাপ ধরলাম টিবি, আর এই বিন্দুর আমি চাপ ধরছি পিবি। তাহলে এই ক্ষেত্রে আসছে পিবি বাই রোজি। এইচ লিখছি না, কারণ দুই ক্ষেত্রে একই, তাহলে দুই ক্ষেত্রে এমনিও কেটে যাবে। ডি বিন্দুতে যখন প্রয়োগ করব, গতিবেগ যেহেতু শূন্য এই ক্ষেত্রে, তাহলে বেগ শীর্ষ শূন্য হয়ে যাচ্ছে। চাপ শীর্ষ কত, শুধু চাপ আলাদা, সেটা দেখতেই পাচ্ছ, চাপ আলাদা রয়েছে। এইখান থেকে আমরা
ভি কে একদিকে আর এদেরকে যখন একদিকে করছি, যেহেতু ডি বিন্দুতে চাপ বেশি, তাহলে এরকম আসছে পিডি মাইনাস টিবি, অর্থাৎ চাপের পার্থক্য। তো চাপের পার্থক্য কি আমরা জানি, পি ইকুয়ালস টু কি হয়, এইচ রো জি। তো উচ্চতার পার্থক্য এইচ ধরা রয়েছে, তাহলে আমি এখানে সরাসরি লিখতে পারি এইচ রো জি বাই রো জি, অর্থাৎ শুধু এইচ। অতএব ভি সমান পাওয়া গেল √2gh। লক্ষ্য করে দেখো টরিসেলির উপাদ্যতে কিন্তু এরকমই একটা রাশিমালা আমরা কিন্তু পেয়েছিলাম। তো ওই রকমই রাশিমালা, কিন্তু ব্যাপার দুটো আলাদা। সেই ক্ষেত্রে একটা ছিদ্র করা হয়েছিল পাত্রে, এই ক্ষেত্রে সেরকম কোনো ব্যাপার নেই। তাই এইটা হচ্ছে বি বিন্দুতে তরলের বেগ। তাহলে এই যে প্রস্থচ্ছেদটা রয়েছে, এখানে হোক কি এখানে হোক, এই প্রস্থচ্ছেদটা যদি আলফা হয়, যেটা মূল নলের সঙ্গে যুক্ত এখানে এই সরু নলগুলো, তাহলে আমরা কতটা পরিমাণ আয়তন কিংবা কতটা পরিমাণ তরল প্রবাহিত হয়েছে সেটা যদি ভি হয়, তো সেটা কত হবে না, প্রস্থচ্ছেদ ইনটু বেগ, অর্থাৎ আলফা ইনটু 2gh। এই ফর্মুলা ব্যবহার করে কিন্তু আমরা বের করে নিতে পারবো কতটা পরিমাণ তরল প্রবাহিত হয়েছে, অর্থাৎ তার আয়তন। এই নীতি কিংবা এই যে পিটট নল, এটা কিন্তু ব্যবহার করা হয়, তোমরা লক্ষ্য করবে যে তোমরা নিশ্চয়ই কোনো না কোনো জিনিস শুনবে দেখবে, সেটা হচ্ছে বিমানের ক্ষেত্রে। যে বিমান যখন চলছে, তাহলে যে বায়ু প্রবাহের যে পরিমাপ, সেটা কিন্তু এই পিটট নলের সাহায্যেই কিন্তু পরিমাপ করা হয়। তাহলে যে তিনটে অ্যাপ্লিকেশন আমাদের নতুন বলতে পারো, সেটা আমরা পড়ে নিলাম। এরপরে যে অ্যাপ্লিকেশন রয়েছে, এগুলো কিন্তু ক্লাস 9 এ ছিল। তো তোমাদের পড়তে আমি দিতে পারি, কিন্তু তবু একটু আলোচনা করে দিচ্ছি, তোমাদের একটু রিভিশন হয়ে যাবে। ক্লাস 9 মানে 2 বছর আগে পড়েছো, হয়তো ভুলে গেছো। এরপরে রয়েছে দেখো চাপের দাগে যে রয়েছে অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে অ্যাটমাইজার। তো অ্যাটমাইজার নাম থেকে বুঝতে পারছো, এটা হচ্ছে সেই স্প্রে করার মেশিন, যেটা তোমরা চলতি ভাষায় বলো, সেই স্প্রেয়ারও বলা হয়। তোমরা দেখবে সেলুন থেকে শুরু করে গাছে দেওয়ার ক্ষেত্রে যে আমরা স্প্রেটা করি, ওষুধ মারার ক্ষেত্রে, সেইগুলোই হচ্ছে স্প্রেয়ার। তো স্প্রেয়ার গুলো সাধারণত কি রকম থাকে না, নিচের দিকটা দেখবে একটু বড় হয়, তারপরে দেখবে ওর প্রস্থচ্ছেদ ধীরে 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 এদিকে সরু হয়ে যায়। তো এরকম একটা ব্যাপার। এইখানে তার ছিপিটা থাকে। তো লক্ষ্য করে দেখবে ভেতরে সরু নল প্রবেশ করানো থাকে, এর ভেতরে কোনো লিকুইড থাকে, তরল থাকে, যেটা স্প্রে করার জন্য ইউজ করা হবে। আর ভেতরে এরকম বাঁকানো এরকম টাইপের একটা সরু নল কিন্তু এরকম থাকে। তোমরা লক্ষ্য করে দেখবে এরকম বাঁকানো একটা সরু নল থাকে। আর এইখানে দেখবে আরেকটা নল থাকে, এরকম একটা নল, যেখান থেকে প্রেস করা হয় বা প্রেস করা হয়, যেখান থেকে বায়ু প্রবাহ তীব্র বেগে চালানো হয়। একদম সিম্পল লজিক, আমি একদম শর্টে বলছি, তোমরা ক্লাস 9 এ পড়েছো। তো এই যে বিন্দুটা দেখতে পাচ্ছ, আমি যদি নাম একটা ও দিই, তো এটা জাস্ট তার উপরে থাকে এই নলটা। তো যদি আমি বইয়ের মধ্যে যদি নামও দিই, যেরকম ধরো এখানে এ আছে, এখানে তরল রাখা আছে, বি আছে, এটা সি আছে, তাহলে সি নলটা কি হচ্ছে, যার মধ্যে দিয়ে বায়ু প্রবাহ দেওয়া হচ্ছে, সেটা জাস্ট এর উপরে থাকে। তো যখন জোরে প্রেস করা হবে, তাহলে জোরে বায়ু প্রবাহ এখানে পাঠানো হলো। তাহলে যেহেতু জোরে বায়ু প্রবাহ পাঠানো হচ্ছে, তাহলে বেগ বেশি, ভি হচ্ছে বেশি বায়ু প্রবাহের বেগ। তাহলে এই ক্ষেত্রে চাপ অর্থাৎ পি কম হবে। যেহেতু চাপ এখানে কমে যাচ্ছে, তো স্বাভাবিকভাবে নিচে যে তরল আছে, সে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যাবে। সে নিজের থেকেই তখন কিন্তু উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে ছুটে যায়। আর সেই যে জল কিংবা যে তরলটা ছুটে যাচ্ছে, তার উপরে তীব্র গতিতে বায়ু প্রবাহ পড়ছে, সেই জন্য ক্ষুদ্র ক্ষুদ্র ড্রপলেট কিংবা জল যদি থাকে কিংবা তরল যাই হোক না কেন, সেই তরল কণাতে রূপান্তরিত হয়। সেই আমরা ছোট ছোট স্প্রে মানে স্প্রে যেগুলো দেখতে পাই, সেটা এই কারণেই হয়ে থাকে, ওই জন্য ছড়াতে সহজে পারে। আর কি কি রয়েছে না, ক্লাস 9 এ তোমরা পড়েছিলে যে যখন ঝড় হয়, ধরো কালবৈশাখী কিংবা কোনো সাইক্লোন কিংবা কোনো সাইক্লোনিক স্টর্ম হয়, তখন দেখা যাচ্ছে যে টিনের চালগুলো থাকে, সেটা কিন্তু উড়ে যায়। এবার ভেবে দেখো, টিনের চালযুক্ত বাড়ির ক্ষেত্রে ভেবে দেখো, ভেতরে একদম নিশ্চল বায়ু, মানে স্থির বায়ু, তো স্বাভাবিকভাবে সেখানে চাপ বেশি। আবার সেই টিনের চালের উপর দিয়ে কি হচ্ছে না, যদি এরকম আমরা ধরি আর কি, এর উপর দিয়ে কি হচ্ছে না, তীব্র বেগে বায়ু যাচ্ছে। তাহলে বাইরে চাপ কম, উপরের দিকে চাপ কম, ভেতরে কিন্তু নিশ্চল বায়ু, স্থির বায়ু, চাপ বেশি। তাহলে একটা ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করছে কিংবা চাপ ক্রিয়া করছে, তার ফলস্বরূপ কি হয়, টিনের চালটা কিন্তু
খুলে যায় কিংবা উড়ে যায়। তো এটা একটা প্রশ্ন। নেক্সট প্রশ্ন রয়েছে, দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো নিরাপদ নয় কেন? না, এটা যদি স্টেশন হয় আর এটা যদি ট্র্যাক হয়, তো দ্রুতগামী ট্রেন আসছে এই গতিবেগ নিয়ে, তাহলে যাত্রী যদি এখানে কাছে দাঁড়ায় তো বিপদ কেন? তা তীব্র বেগে এখানে ট্রেনটা আসছে, তো সেখান থেকে বাইরে সরে যাচ্ছে, এবারে স্বাভাবিকভাবে এখানে বেগ বেশি, তাহলে চাপ কম, তাহলে এটা কম চাপ যুক্ত একটা অঞ্চল ট্রেন এবং ব্যক্তির মাঝে কিংবা ট্রেনের গায়ে যে অঞ্চলটা রয়েছে, কিন্তু বাইরের দিকে তার দূরবর্তী এলাকায় যে বাইরে রয়েছে সেখানে কিন্তু বেগ কম, তার চাপ বেশি, সেই তাহলে এদিকে একটা বল ক্রিয়া করছে কিংবা চাপ প্রয়োগ হচ্ছে। তো তার ফলস্বরূপ কি হবে? ব্যক্তি জীবন কিন্তু সমস্যায় পড়ে যেতে পারে, কারণ হচ্ছে এই দিকটা উনি একটা বল অনুভব করবেন, তো ট্রেনের দিকে একটু টান অনুভব করবেন, সেখানে দুর্ঘটনা ঘটতে পারে। আর একটা প্রশ্ন রয়েছে, ধরো নদীতে যেমন প্রশ্ন রয়েছে, দেখো দুটি নৌকো বা জাহাজ পাশাপাশি চললে তারা কাছাকাছি আসতে চায়। ধরো নৌকো কিংবা জাহাজ চলছে, তো এই পজিশনে চলছে আর এটা এই পজিশনে চলছে, তো তীব্র বেগে যাচ্ছে, গতিবেগ এটা মেইনটেইন করে যাচ্ছে, তাহলে বুঝতে পারছো এই ক্ষেত্রে বেগ যেহেতু বেশি, তাহলে এইখানকার জলের চাপ কম, কিন্তু এই দিকের জল স্থির, তো সেই দিকে জলের চাপটা বেশি, তাহলে কি হবে? এদিকে জল এদিকে বল প্রয়োগ করছে, এদিকে জল এদিকে বল প্রয়োগ করছে, যেহেতু চাপ বেশি, তাহলে কি হবে? ধীরে 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 দুটো এরকম কাছাকাছি এসে যাবে। তো এটা একটা ব্যাপার মাথায় রাখো। নেক্সট পেজে দেখবে অ্যাপ্লিকেশন গুলো, এগুলো 1 নম্বরে আসতে পারে যদি আসে। বিমানের ডানার একটা ভালো एग्जांपल রয়েছে, এটা তোমরা ক্লাস 9 এ হয়তো পড়োনি। তো বিমানের ডানার ক্ষেত্রে দেখবে নিচের দিকটা সমতল থাকে, উপরের দিকটা এরকম একটু থাকে, জাস্ট একটু বৃত্তাকার মতো, ঠিক আছে? তোমরা দেখবে এখানে আমাদের বলাও রয়েছে যে উপরের দিকটা একটু গোল করে, মানে এরকম টাইপের শেপ, গোলাকার। কেন? যাতে করে উপরে বায়ু প্রবাহের বেগ বেশি থাকে, তাহলে চাপ কম হবে, আর নিচে সমতল তাহলে চাপ বেশি হবে, তাহলে ঊর্ধ্বমুখী একটা বল ক্রিয়া করবে, যার ফলস্বরূপ বিমান কিন্তু বাতাসে একটু সহজে ভেসে থাকতে পারবে এবং যাত্রাটা করতে পারবে। তো এটাও কিন্তু সেই বার্নৌলির নীতির কিন্তু প্রয়োগ। তাহলে দেখো বার্নৌলি উপাত্ত কতগুলো জায়গাতে প্রয়োগ হচ্ছে। তো এইখানেই তোমাদের সান্দ্রতা চ্যাপ্টার শেষ হচ্ছে। এইখানে তোমাদের মোট 8টা নিউমেরিক্যালস রয়েছে। তো 8টার মধ্যে আমি তোমাদের 1 থেকে 4 অবধি ভালো করে দেখতে বলবো, তারপরে তোমাদের ইচ্ছা বাকিগুলো যা রয়েছে তার মধ্যে ভেঞ্চুরিমিটার দিয়ে অঙ্ক রয়েছে, তোমাদের ইচ্ছা তোমরা চাইলে দেখতে পারো, কিন্তু 1 থেকে 4 অবশ্যই সবাইকেই দেখতে হবে। তো এইখানেই শেষ হচ্ছে সান্দ্রতা অধ্যায়। কিন্তু আমাদের যেহেতু ছায়া প্রদর্শন বই আমরা পড়ছি, তাহলে সান্দ্রতা এবং পৃষ্ঠটান একই অধ্যায়ে রয়েছে, কিন্তু ওটা অ্যাকচুয়ালি আলাদা চ্যাপ্টার। তো আমরা নেক্সট ভিডিওতে পৃষ্ঠটান শুরু করব। টিল দেন, বাই।